জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বৈঠকে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না বিএনপি। সকালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে এই তথ্য নিশ্চিত করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি আরও জানান, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়ে দলের অবস্থান ব্যাখ্যা করবেন। আজকের সর্বদলীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকারের অন্য উপদেষ্টারাও যোগ দেবেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থান কেন্দ্র করে একটি ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে সরকার জানায়, সব পক্ষের সাথে আলোচনা করে দেয়া হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র। আমরা যাচ্ছি না, সালাউদ্দিন সাহেব যে বলে আসবে যে আমরা জয়েন করবো না। এটা কি মানে ইনফর্মাল প্রোগ্রাম নাকি যে টেলিফোন করে দাওয়াত করবে? কোন উত্থান আগেও হয়েছে, আমরা 69 বলছি না, তখন লাগে নাই, তখন তো আরো পরাধীন ছিলাম আমরা। বৈঠকের বিষয়ে আলোচনা আরো জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে যাচ্ছে। এখন পর্যন্ত কোন কোন দল উপস্থিত রয়েছেন এবং বৈঠকের আগ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাবেন। তোমার জাতীয়ভাবে বা একেবারে সরকারের সঙ্গে যদি সর্বদলীয় আলাপের বিষয়টি বলি, তাহলে কিন্তু এটি দ্বিতীয়বার। এবং আজকের এই যে বৈঠক, এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র তৈরি করা হবে সেটি নিয়ে আলোচনা হবে। এবং এর মধ্যে আমরা দেখতে পেরেছি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণ অধিকার আন্দোলন, এমনকি জোনায়েদ সাকির দল গণসংহতি, তারাও কিন্তু এরই মধ্যে চলে এসেছেন। এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে প্রায় যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, ছোট বড় সব রাজনৈতিক দলই কিন্তু এখন পর্যন্ত প্রায় চলে এসেছে। এই মুহূর্তে এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসা বাকি আছে। উনি আসলেই হয়তো আনুষ্ঠানিকভাবে পুরো যে বৈঠকটি, সেই বৈঠকটি শুরু হবে। এই বৈঠকে যখন রাজনৈতিক দলের নেতারা আসছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে আসলে তারা কি বলবেন, কি জানাবেন, কি বার্তা দেবেন সরকারকে। তখন কিন্তু তারা বলছিলেন যে তাদের কাছে একটি খসড়া রয়েছে, সরকারের কাছ থেকে যে খসড়া তারা পেয়েছেন সেই খসড়ার ব্যাপারে তাদের কিছু মন্তব্য রয়েছে, কিছু পরিবর্তন পরিমার্জনের কিছু ইস্যু রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা কথা বলবেন বলে জানাচ্ছিলেন বারবার। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং সালাউদ্দিন আহমেদের সঙ্গে আমরা কথা বলছিলাম। যেহেতু বিএনপি আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে যোগ দিবে না, সেই বিষয়ে তার সঙ্গে কথা বলার আমরা চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে তিনি এই মুহূর্তে আসলে কিছু বলতে চাচ্ছেন না, দলীয় সিদ্ধান্ত জানাতেই তিনি এখানে এসেছেন। অর্থাৎ বিএনপি যে আনুষ্ঠানিকভাবে এই যে বৈঠক, এই বৈঠকে অংশ নিতে যাচ্ছে না, সেটি কিন্তু জানাতে এসেছেন বিএনপির যে নেতা সালাউদ্দিন আহমেদ। এছাড়াও আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর নেতারা এসেছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, আপনি বলছিলেন যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন, দলের অবস্থান জানাবেন। এই বিষয়ে তারা কেন এইবারে বৈঠকে অংশ নিচ্ছে না, তিনি কি বিস্তারিত কিছু জানিয়েছেন? দেখুন, তিনি এখন পর্যন্ত আসলে আমাদের সামনে বিস্তারিত কিছু বলতে চাননি। তবে বিএনপির অনেকের সঙ্গে আমরা কথা বলেছি এর আগেও, এবং তাদের সঙ্গেও যখন কথা বলেছি তারা কিন্তু বলছিলেন যে এই যে বৈঠকটি, এই বৈঠকের জন্য যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজনৈতিক দলগুলোকে, সেটা আসলে তাদের খুব একটা পছন্দ হয়নি। এমনকি আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, বিশেষ করে নুরুল হক নুরের সঙ্গে কথা বলছিলাম। তিনিও কিন্তু বলছিলেন যে যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা আসলে অনেক রাজনৈতিক দলই পছন্দ করেনি, সে বিষয়টিও তিনি বলছিলেন। তো এই সার্বিকভাবে আমরা কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যখন সালাউদ্দিন আহমেদ এখানে এসেছেন, তখন সরকারের উপদেষ্টা এবং সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলছিলেন। অর্থাৎ তারা হয়তো এই যে বৈঠকে বিএনপি আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছে না বা দিতে চাচ্ছে না কেন, সেই বিষয়গুলি নিয়ে কথা বলছে। এগুলো হয়তো আর একটু সময় পর আমরা খোলাসা হতে পারবো। 4টার সময় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, এই বৈঠকটি হয়তো শুরু হতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তারপরেই
সন্ধ্যা 7টা পর্যন্ত শিডিউল টাইম দেওয়া আছে এই পুরো কার্যক্রম বা পুরো বৈঠকের জন্য। তারপর হয়তো জানা যাবে যে কি ধরনের প্রস্তাব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসলো এই জুলাই ঘোষণাপত্রকে কেন্দ্র করে। জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। সব মামলায় খালাস পাওয়ায় 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুর 2টার দিকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এই উপলক্ষে সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন তার কর্মী, সমর্থক ও নেতাকর্মীরা। এ সময় অসংখ্য মানুষ ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দেন নেতার মুক্তির আনন্দে। এর আগে মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দেয় হাইকোর্ট। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চালান। পরে কর্ণফুলী থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়।